হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি পড়াবো তোমাদের যে র্যাপিড রিডার আছে, সেই র্যাপিড রিডারে 3টি নাটক তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য ধার্য করা আছে। তার মধ্যে যেটি প্রথম নাটক, বিখ্যাত লেখক বা বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সেই বিখ্যাত নাটক ম্যাকবেথ। আজকে আমরা সেই ম্যাকবেথ নিয়ে আলোচনা করব। আমরা মূল নাটকটি একটু সংক্ষিপ্তভাবে পড়ব, মানে মূল নাটকটির সংক্ষিপ্ত সার আমরা জানব, এবং যে ধরনের প্রশ্নগুলো আমাদের মানে যে ধরনের এমসিকিউগুলো আমাদের এবারের পরীক্ষাতে সেট হতে পারে, আমরা সেই ধরনের এমসিকিউ নিয়েও একটু আলোচনা করব। ওকে, ইংরাজি সাহিত্যের কথা বলতে গেলেই যার নাম প্রথমেই আমাদের আলোচনা করতে হয় তিনি হলেন উইলিয়াম শেক্সপিয়ার। বস্তুত উইলিয়াম শেক্সপিয়ারকে বাদ দিয়ে ইংরাজি সাহিত্য বা বলছি কেন, বিশ্ব সাহিত্যের কথা কল্পনা করা যায় না। তিনি 39টি নাটক এবং 154টি সনেট লিখেছেন, এবং প্রত্যেকটি নাটক এবং প্রত্যেকটি সনেট বা কবিতাগুলি আমাদের মনকে ছুঁয়ে যায়। 39টি নাটক তিনি লিখেছেন, তার মধ্যে বেশ কিছু নাটক হচ্ছে বিয়োগান্তক, যার মধ্যে মানে যে নাটকটা শেষে বেশ কিছু দুঃখের ছোঁয়া আমরা পাই, যাকে আমরা বলি ট্র্যাজেডি, এবং বেশ কিছু নাটক বেশ কৌতুক রসসম্পন্ন, যাকে আমরা বলি কমেডি। অর্থাৎ যে নাটকগুলো পড়লে আমাদের মধ্যে আনন্দের জন্ম হয়। কিছু নাটকে পড়লে আমাদের মনে দুঃখের জন্ম হয়, কিছু নাটক পড়লে আমাদের মধ্যে আনন্দের জন্ম হয়। যেগুলো দুঃখজনক নাটক তাকে আমরা বলি ট্র্যাজেডি, আর যে নাটকের মাধ্যমে আনন্দের জন্ম হয় তাকে আমরা বলি কমেডি। আমাদের সিলেবাসেতে, তোমাদের 11-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাসেতে ম্যাকবেথ এবং ওথেলো, শেক্সপিয়ারের দুটো বিখ্যাত ট্র্যাজেডি আছে। ম্যাকবেথের উপরে 4 নম্বর এমসিকিউ আসবে এবং ওথেলোর উপরে 3 নম্বর আসবে, এবং একটি কমেডি অ্যাজ ইউ লাইক ইট, যার উপরেও 3 নম্বর এমসিকিউ আসবে। আমাদের সিলেবাসে আছে, আমাদের এগুলোকে পড়তে হবে, কিন্তু এগুলো প্রত্যেকটি 5 অঙ্কের নাটক, 5 অ্যাক্ট প্লে, এবং বিশাল বড়। যে নাটকগুলোর সংক্ষিপ্ত সার চার্লস ল্যাম্ব এবং মেরি ল্যাম্ব, দুজন বিখ্যাত ইংরেজি লেখক লেখিকা, মানে ভাই বোন, তারা টেলস ফ্রম শেক্সপিয়ার বলে শেক্সপিয়ারের সমস্ত নাটকগুলিকে নিয়ে তারা একটা ছোটদের পড়ার জন্য, ছোটদের উপযোগী করে এই বিখ্যাত নাটকগুলোর সংক্ষিপ্ত সার করেছেন, এবং তার থেকেই কিছুটা করে অংশ আমরা পড়ব। মানে আমাদের ক্লাস 11-এর সিলেবাসে আছে, ফার্স্ট সেমিস্টারেতে আমাদের এগুলো করতে হবে। কিন্তু যতটা আছে সেটাও অনেকটা, এক একটা নাটক মানে সংক্ষিপ্ত সার করার পরেও 7-8 পাতা করে হয়ে গেছে। পুরো নাটকটা এই টিউটোরিয়ালের মধ্যে বলা সম্ভব না, অথচ পরীক্ষাতে প্রশ্ন আসবে, এমসিকিউ আসবে। যদিও এইখান থেকে এমসিকিউ করাটা খুবই হার্ড, তার কারণ হচ্ছে বিশাল বড় নাটক, এবং প্রত্যেকটা নাটকে যেটা হয় একাধিক মেন প্লট, সাব প্লট, এবং প্রত্যেক নাটকে বিভিন্ন রকম ইমোশান থাকে, যেগুলোর উপরে বেস করে প্রশ্ন করা হলে তার উত্তর দেওয়া খুবই কঠিন যদি না নাটকটা সম্পূর্ণরূপে পড়া থাকে। কিন্তু আমাদের সময় খুব সংক্ষিপ্ত, তোমাদের বইও খুব অল্প দিন আগেই তোমরা পেয়েছো, এবং স্কুলগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই এই র্যাপিড রিডার এখনও হয়তো হয়নি, কিন্তু এমত অবস্থায় তোমাদের পরীক্ষাও চলে এসছে, তোমাদেরকে পরীক্ষাতে নম্বর পেতেও হবে, কারণ প্রশ্ন থাকবে। কাজেই আমি তোমাদেরকে পুরো নাটকটা পড়াতে পারলে আমি খুশি হতাম, তার কারণ এই সমস্ত জিনিসগুলোকে ছাত্রদেরকে পড়াতে পারলে মাস্টারমশাইরাও খুব তৃপ্তি পান। মানে শেক্সপিয়ার পড়াবো ইংরেজি ছাত্রছাত্রীদেরকে, এটা মাস্টারমশাইয়ের জন্য খুব তৃপ্তির, কিন্তু সেই সময়টা নেই। আমি খুব সংক্ষিপ্তকারে আমি যে সারসংক্ষেপ আমি সেটা বলে দিচ্ছি। তোমরা পারলে একবার ঘরেতে পুরো নাটকটা, যেটাই সংক্ষিপ্ত সার দেওয়া আছে, সেটাকে লাইন বাই লাইন পড়ে যেও। আর আমি ছোট করে একদম জিস্টটাকে নিয়ে আমি একটা গল্প আকারে তোমাদেরকে বলে দিচ্ছি। তারপরে আমি কিছু এমসিকিউ, কিছু মানে সেটাও অনেকটাই এমসিকিউ আমি দেবো, তার কারণ এখান থেকে 1000 ঘন্টা এমসিকিউ হয়, কি পড়বে তা তো আমি জানি না, তবে যেগুলো এবারের পরিপ্রেক্ষিতে যেগুলো পড়া উচিত সেরকম 60-70টা এমসিকিউ আমি
এমসিকিউগুলো খুব সুন্দরভাবে সাজানো, তোমাদের বুঝতে বা পড়তে অসুবিধা হবে না, একবার পড়লেই মনে থাকবে, কিন্তু সেগুলো তোমরা করে যেও। আমার ডেসক্রিপশানে আমি সেই এমসিকিউগুলো দিয়ে দেবো, তোমরা দেখে নিও, তোমাদের সুবিধা হবে। ওকে, চলো ম্যাকবেথ এই নাটকটি সম্পর্কে দু চারটে তথ্য তোমাদের দিয়ে দিই। ম্যাকবেথ সম্ভবত শেক্সপিয়ারের লেখা 39টি যে নাটক আছে তার মধ্যে যেগুলি ট্র্যাজেডি বা শেক্সপিয়ারের লেখা ইনফ্যাক্ট সমস্ত যে ট্র্যাজেডি এবং কমেডি আছে তাদের মধ্যে শ্রেষ্ঠতম সম্ভবত ম্যাকবেথ। মানে ম্যাকবেথকে বাদ দিয়ে শেক্সপিয়ারের কথা কল্পনা করা যায় না, কারণ শেক্সপিয়ারকে সব থেকে বেশি জনপ্রিয় করে তুলেছে, যে দুটো জনপ্রিয় করে তুলেছে দুটোই তোমাদের আছে, একটি হচ্ছে ম্যাকবেথ এবং অন্যটি হচ্ছে ওথেলো। মানে সর্বাপেক্ষা বেশি জনপ্রিয় শেক্সপিয়ারের যে নাটক দুটি সেটি হচ্ছে ম্যাকবেথ এবং ওথেলো। তা ম্যাকবেথ যে স্থানের উপরে ম্যাকবেথ নাটকটা লেখা, সেই স্থানটি হচ্ছে স্কটল্যান্ড। ইংল্যান্ডের পাশে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড আরও দুটো দেশ আছে। তাই এই স্কটল্যান্ডের রাজা ডানকান তার সময়ের ঘটনা নিয়ে এই ম্যাকবেথ এই নাটকটি লেখা। নাটকটির গল্পটা সংক্ষেপে বলে দিই। ডানকানের রাজত্বকালে, ডানকান স্কটল্যান্ডে যখন কিং বা রাজা ছিলেন, তার রাজত্বকালে ডানকানেরই এক আত্মীয় এবং একজন সামন্ত প্রভু, গ্লেমিস বলে একটা স্থানের সামন্ত প্রভু, তিনি হচ্ছেন ম্যাকবেথ। তিনি ডানকানের আত্মীয় এবং ডানকানের একজন সেনাপতি। ম্যাকবেথ অসাধারণ যোদ্ধা। মানে কি বললাম, যে ডানকানের আত্মীয় এবং ডানকানের অধীনস্থ একজন সেনাপতি, গ্লেমিসের সামন্ত প্রভু ম্যাকবেথ, ডানকান স্কটল্যান্ডের রাজা। তা ম্যাকবেথ অসাধারণ বীর যোদ্ধা এবং তার যুদ্ধের খ্যাতি বা তার অস্ত্রবিদ্যার খ্যাতি গোটা স্কটল্যান্ড জুড়েই সমাদৃত। তা আমরা যখন নাটকটার ওপেন হচ্ছে, আমরা দেখছি নরওয়ের সৈন্যদলের মদতে কিছু বিদ্রোহী ডানকানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। সেই বিদ্রোহীদেরকে দমন করে ডানকানের দুই ক্ষমতাশালী সেনাপতি, একটা হচ্ছে ম্যাকবেথ এবং অপরজন হচ্ছে ব্যাঙ্কো, তারা দুজন সেই যুদ্ধ জয় করে তারা ফিরছে স্কটল্যান্ডে, মানে ডানকানের রাজত্বে ফিরছে। পথের মধ্যে হঠাৎ প্রচণ্ড ঝড় ঝঞ্ঝা বজ্রপাত হয় এবং আচমকা এই ব্যাঙ্কো এবং ম্যাকবেথ দেখে তাদের সামনে তিনটে মূর্তি, ছায়ামূর্তি, এবং ছায়ামূর্তিগুলো যদিও তারা স্ত্রী লোক, কিন্তু তাদের চেহারা বা চালচলন দেখে তাদেরকে স্ত্রী বলে বলাটা ভুল। তাদের চামড়া কোঁচকানো এবং কারো কারো মানে প্রত্যেকেরই দাড়ি গোঁফ রয়েছে। কাজেই এইগুলো সেই যুগে, যে যুগের কথা বলছি, তখন ভূত পেতনি দৈত্য দানব এইসবের ব্যাপার ছিল। তা এগুলো উইচ বা ডাইনি, এটা বুঝতে ম্যাকবেথ বা ব্যাঙ্কোর ভুল হয়নি। এই উইচরা, এই ডাইনিরা হঠাৎ ম্যাকবেথ এবং ব্যাঙ্কোর পথ আটকে ম্যাকবেথকে, প্রথম উইচ, তিনজন উইচ ছিল, তিন উইচ বা তিন ডাইনি, তারা তিন বোন। প্রথম উইচ ম্যাকবেথকে বলে থেন অফ গ্লেমিস, ম্যাকবেথকে সম্ভাষণ করে। সত্যি ম্যাকবেথ থেন অফ গ্লেমিস, গ্লেমিসের সামন্ত, কাজেই অসুবিধা কিছু নেই। দ্বিতীয় উইচ ম্যাকবেথকে বলে থেন অফ কডোর। কডোর বলে একটি সামন্ত রাজায়, গ্লেমিসের পাশেই আর একটা রাজ্য ছিল কডোর। এই দ্বিতীয় উইচ বা দ্বিতীয় ডাইনি ম্যাকবেথকে বলে যে তুমি থেন অফ কডোর হবে, তুমি কডোরের রাজা হবে। এবং তৃতীয় উইচ ম্যাকবেথকে বলে ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড, তুমি স্কটল্যান্ডেরও রাজা হবে। এই সমস্ত ভবিষ্যৎবাণী করার পরে তখন ম্যাকবেথ জানে সে গ্লেমিসের থেন মানে হচ্ছে সামন্ত প্রভু, গ্লেমিসের সে সামন্ত প্রভু, কিন্তু সে কডোরেরও নয় এবং স্কটল্যান্ডের, মানে যেখানে ডানকান রাজত্ব করছে, ডানকানের দুটি ছেলে আছে, ম্যালকম এবং ডোনাল্ড বেন, কাজেই কোনোদিনই ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হবে না, ম্যাকবেথ জানে। কিন্তু কেন এই উইচরা, সাধারণত ডাইনিদের কথা ফলে, মানে ডাইনিরা মানুষকে যেসব কথাগুলো বলে সেগুলো ফলে, এরা তাই বিশ্বাস করে, তাহলে কেন উইচরা ম্যাকবেথকে এই সমস্ত প্রফেসি, এই সমস্ত ভবিষ্যৎ বলল, এটা ম্যাকবেথ ভাবছে। এবং তখন ম্যাকবেথের সঙ্গে আরেকজন ম্যাকবেথের ঘনিষ্ঠ বন্ধু এবং তিনিও অত্যন্ত বীর যোদ্ধা, ব্যাঙ্কো তখন এই উইচদেরকে
বলছে যে তোমরা আমার সম্পর্কে কিছু বলো, তোমরা তো ম্যাকবেথের সম্পর্কে কিছু বললে, আমার সম্পর্কে কিছু বলো। তারা বলছে তুমি ম্যাকবেথের মতো বীর নও, কিন্তু তুমি আরও বড় বীর। তুমি ম্যাকবেথের মতো সুখী নও, কিন্তু তুমি আরও বড় সুখী, এবং তুমি কোনো দিন রাজা হবে না, কিন্তু তোমার সন্তানরা স্কটল্যান্ডের রাজা হবে। এই কথা বলে আমরা দেখছি উইচগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই না এই ডাইনিগুলো অদৃশ্য হয়ে গেল, আমরা দেখছি খুব আশ্চর্যজনকভাবে সেই সময়ই কিং ডানকানের বা রাজা ডানকানের দুই দূত রস এবং অ্যাঙ্গাস তারা ম্যাকবেথের কাছে, মানে তারা ওই ম্যাকবেথ এবং ব্যাংককে খুঁজতে খুঁজতে তারা ওইখানে চলে এসছে, এবং তারা এসেই ম্যাকবেথকে বলছে থেন অফ গ্লেমিস, মানে ম্যাকবেথ থেন অফ গ্লেমিস, ইউ আর নাও দ্য থেন অফ কডর। আপনি এখন বর্তমানে থেন অফ কডর, কডরেরও রাজা হয়েছেন। তার কারণ জানা যাচ্ছে কডরের যে রাজা তিনিও বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছিলেন বলে তার রাজত্ব কেড়ে সেটা ম্যাকবেথকে রাজা ডানকান দিয়ে দিচ্ছেন। কাজেই ম্যাকবেথের যে উইচরা যে প্রফেসি করেছিল, তিনটে প্রফেসি করেছিল। প্রথম উইচ বলেছিল থেন অফ গ্লেমিস, যেটা ম্যাকবেথ ছিল। দ্বিতীয় উইচ বলেছিল থেন অফ কডর, যেটা ম্যাকবেথ ছিল না, কিন্তু আজকে সঙ্গে সঙ্গেই তারা অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে এখন দেখা যাচ্ছে যে ম্যাকবেথ থেন অফ কডর হয়ে গেল। আর একটা উইচ, যেটা থার্ড উইচ যে প্রেডিকশনটা করেছিল, সেটা হচ্ছে যে ম্যাকবেথ উইল বি দ্য ফিউচার কিং অফ স্কটল্যান্ড। তাহলে ম্যাকবেথ রাজা হবে, স্কটল্যান্ডের রাজা হবে। এবং যেহেতু এই প্রথম ভবিষ্যৎবাণী দুটো মিলে গেছে, ম্যাকবেথের মনের মধ্যে একটা লোভ জেগে উঠল যে সে রাজা হতে পারে। যাই হোক, ব্যাংকও ম্যাকবেথের ঘনিষ্ঠ বন্ধু, তাকে ম্যাকবেথকে বলছি যে তুমি লোভ করো না, যে এই সমস্ত জাদুকরী শক্তিগুলো, মানে এই সমস্ত ডাইনিরা আমাদেরকে অনেক ছোটোখাটো সত্যের কথা বলে, কিন্তু আসলে এদের উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনে আরও বিপদ ডেকে আনা। দু চারটে সত্য বলে এরা কোনো বড় বিপদে আমাদেরকে ফাঁসিয়ে দিতে পারে। কাজেই তুমি, তোমার মাথার মধ্যে এখন কী চলছে এটা আমি জানি, যে তোমার মাথার মধ্যে চলছে যে তুমি রাজা হবে, যেহেতু তোমার এই থেন অফ কডরটা মিলে গেছে, কিন্তু তুমি এই ভুলটা করো না। ব্যাংকও তার বন্ধু ম্যাকবেথকে সতর্ক করছে। যাই হোক, আমরা দেখছি ম্যাকবেথ তার রাজত্বে ফিরে এসছে, মানে গ্লেমিসে ফিরে এসছে, এবং তার ম্যাকবেথের যে প্রাসাদ, তার নাম হচ্ছে ইনভার্নেস, সেই প্রাসাদে এসে সে তার স্ত্রী লেডি ম্যাকবেথ তার সঙ্গে আলোচনা করছে যে উইচদের এই প্রেডিকশন নিয়ে, বা উইচটা তাকে কী বলেছে সেই সব নিয়ে। ম্যাকবেথ বেসিক্যালি ম্যাকবেথের মনের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষায় উইচদের কথা শুনে জেগেছে, কিন্তু ম্যাকবেথ একজন বীর যোদ্ধা, এবং তার থেকেও বড় কথা তিনি একজন ভালো মনের মানুষ। তার মধ্যে লোভ ছিল না, প্রথম অবস্থায় তার মধ্যে লোভ ছিল না, কিন্তু যখন তার প্রথম ভবিষ্যৎবাণীটা মিলে গেছে, তিনি তার স্ত্রী বা লেডি ম্যাকবেথকে এসে সমস্ত গল্পটা যখন বলছেন, লেডি ম্যাকবেথ ছিলেন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, অ্যাম্বিশাস ইন নেচার, এবং তিনি ম্যাকবেথকে ইনস্টিগেট করছেন। ম্যাকবেথকে তিনি বলছেন যে হয়তো তোমার জন্য স্কটল্যান্ডের সিংহাসনটাই রয়েছে, এবং কিভাবে সেই স্কটল্যান্ডের সিংহাসন পাওয়া যাবে, তোমাকে দরকার হলে স্কটল্যান্ডের সিংহাসন জয় করার জন্য দরকার হলে ডানকানকে হত্যা করতে হবে। যাই হোক, ম্যাকবেথ সে করতে রাজি না, কিন্তু লেডি ম্যাকবেথ, আমরা তাকে এই নাটকে এক জায়গায় ফোর্থ উইচ, মানে তিনটে উইচ, তিন ডাইনি, এবং লেডি ম্যাকবেথ যেন আর একটা উইচ, আর একটা ডাইনি, এরকমও বলা হয়েছে। এবং আমরা দেখছি লেডি ম্যাকবেথ মানে বারবার করে ম্যাকবেথের মনের মধ্যে যে তুমি রাজা হবে, তুমি রাজা হবে, এই কথাটা ইনজেক্ট করছে। ঠিক এই সময় আমরা দেখছি ডানকান তার দুই সন্তান ম্যালকম এবং ডোনাল্ডবেন এবং আরও অনেক আমত্ত এবং সভাসদ নিয়ে ম্যাকবেথের ক্যাসেল ইনভার্নেসে ম্যাকবেথের সঙ্গে দেখা করতে আসছে। তার কারণ ম্যাকবেথের এই ক্ষমতাতে, এই যে ম্যাকবেথ সমস্ত বিদ্রোহীদেরকে দমন করেছে, ডানকান অত্যন্ত খুশি হয়েছে, তাই তিনি ম্যাকবেথকে এই থেন অফ কডরের পদে অভিষিক্ত করার জন্য ম্যাকবেথের ক্যাসেলে আসছেন। কিন্তু লেডি ম্যাকবেথের মনের মধ্যে বারবার করে ম্যাকবেথের মনের মধ্যে এই জিনিসটাকেই পুট করার চেষ্টা করছে যে ডানকান যখন আসছে, ম্যাকবেথের উচিত ডানকানকে রাত্রেবেলায় হত্যা করে এই স্কটল্যান্ডের সিংহাসন দখল করা। যাই হোক, আমরা দেখছি যে ডানকান ম্যাকবেথের কাছে এসছেন, এবং ডানকান যেহেতু লেডি ম্যাকবেথ ডানকানের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করেছে, এবং ক্লান্ত ডানকান তাড়াতাড়ি রাত্রেবেলাতে আমরা দেখছি ঘুমিয়ে পড়ল। এবং আমরা দেখছি লেডি ম্যাকবেথ, সে মানে সব থেকে আমরা বলেছি লেডি ম্যাকবেথ খুব অ্যাম্বিশাস ইন নেচার, এবং লেডি ম্যাকবেথ হয়তো পেরে উঠবে না, কারণ ম্যাকবেথ হচ্ছে খুব সফট,
তার মধ্যে মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, মানবিক গুণাবলী রয়েছে লেডি ম্যাকবেথ জানে, তার স্বামীকে সে জানে। সেই জন্য আমরা দেখছি লেডি ম্যাকবেথ একটা ছোড়া বা ড্যাগার নিয়ে ডানকানকে হত্যা করার জন্য যাচ্ছে। কিন্তু ডানকান, ঘুমন্ত ডানকানকে দেখে লেডি ম্যাকবেথও যতই অ্যাম্বিশিয়াস নেচার হোক, তিনি তো একজন মহিলা এবং মা, তিনি খুন করব মনস্থির করেও ডানকানকে গিয়ে খুন করতে পারছেন না। তার কারণ ডানকানের মুখ দেখে তার মনে হচ্ছে এই ঘুমন্ত ডানকান যেন অনেকটা তার বাবার মতো দেখতে। আমরা দেখছি লেডি ম্যাকবেথ ফিরে চলে আসছেন, কিন্তু তিনি যেটা করছেন, তিনি এসে ম্যাকবেথকে বারবার ইনস্টিগেট করছেন, ম্যাকবেথকে বারবার মানে বাধ্য করছেন যাতে ম্যাকবেথ ডানকানকে খুন করে। এবং আমরা দেখব লেডি ম্যাকবেথের জোড়াজুড়িতে গিয়ে ম্যাকবেথ ছুরি হাতে নিয়ে ডানকানের চেম্বারের দিকে, মানে ডানকান যেখানে শুয়ে আছে সেখানের দিকে যাবে। এবং যখন ম্যাকবেথ ডানকানের দিকে, মানে ডানকানের শয়নকক্ষের দিকে যাচ্ছে, ম্যাকবেথ তার মনটাতে তখনও হিউম্যানিটি, মানবতা বোধ রয়েছে। ডানকান তার রাজা, তিনি ডানকানের প্রজা, তাছাড়া ডানকান অত্যন্ত মহানুভব একজন শাসক, তাছাড়া আজকে ডানকান ম্যাকবেথের অতিথি, তাকে হত্যা করা, এগুলো ম্যাকবেথ মন থেকে মানতে পারছে না। এবং যেহেতু সে মন থেকে মানতে পারছে না, ম্যাকবেথ একটা তার চোখের সামনে একটা ঘটনা দেখছে, যেন একটা ছোড়া, সেই ছোড়া থেকে টপ টপ করে লাল রক্ত পড়ছে, সেই ছোড়াটা ম্যাকবেথের দিকে এগিয়ে আসছে। মানে ম্যাকবেথ একটা ঘটনা, যে ঘটনাটা হিনিয়াস ক্রাইম, একটা ভয়ানক খারাপ একটা জিনিস, একটা অপরাধ সে করতে যাচ্ছে, এই ছোড়াটা, এটার বিখ্যাত ড্যাগার সিন, সেই ছোড়াটা যেন ম্যাকবেথকে সেটা করার জন্য মানে করতে বাধা দিচ্ছে। কিন্তু আমরা দেখব সেই সমস্ত বাধাকে জয় করে ম্যাকবেথ ডানকানের চেম্বারে যাবে এবং ঘুমন্ত ডানকানকে ম্যাকবেথ ওই ছুরি দিয়ে হত্যা করবে। এবং যখন ম্যাকবেথ ডানকানকে হত্যা করবে, তখন ডানকানের চেম্বারেতে, ডানকান যেখানে শুয়েছিল সেখানে আরও দুজন গার্ড তারা থাকবে। একজন, তাদের দুজনেরই ঘুম ভেঙে যাবে। একজন গার্ড বলে উঠবে যে মানে মার্ডার বলে একটা, মানে হত্যা, মানে তারা এমনি তারা যেন স্বপ্ন দেখেছে হত্যা বলে তারা চেঁচিয়ে উঠবে। এবং অন্য গার্ড সে উঠে বলবে আমেন, মানে তথাস্তু। আমেন সাধারণত কোনো খারাপ জিনিসের পরে আমেন শব্দ উচ্চারণ করার মাধ্যমে সেই খারাপ জিনিসের এফেক্টটাকে কাটিয়ে ফেলা হয়। তা ম্যাকবেথও আমেন শব্দটা উচ্চারণ করতে যাবে, তাহলে অন্ততপক্ষে তার মনে যে একটা সে খারাপ ঘটনা ঘটিয়ে ফেললো, ডানকানকে, তার রাজাকে এবং তার অতিথিকে সে হত্যা করলো, সেই হত্যার প্রভাবটা ম্যাকবেথ কাটিয়ে উঠতে পারবে। কিন্তু আমরা দেখছি এই আমেন শব্দটা ম্যাকবেথ তার গলা থেকে আর উচ্চারণ করতে পারবে না। তার বদলে আমরা দেখছি একটা স্বর আকাশ থেকে ভেসে আসছে এবং সেই শটটা ম্যাকবেথকে জানাচ্ছে ম্যাকবেথ নিরাপরাধ ডানকানকে হত্যা করেছে। ম্যাকবেথ আর কোনোদিন সুস্থ মতো ঘুমোতে পারবে না। ম্যাকবেথের ঘুম ম্যাকবেথকে আর কোনোদিনই তার দর্শন দেবে না, এই কথাটা আমরা শুনছি। যাই হোক, আমরা দেখছি যে লেডি ম্যাকবেথের সঙ্গে ম্যাকবেথে তারপরে দেখা হচ্ছে এবং লেডি ম্যাকবেথ সেই ম্যাকবেথ যে ছোড়াটাতে বা যে ড্যাগার দিয়ে ডানকানকে হত্যা করেছিল, সেই ড্যাগারটি এই ঘুমন্ত দুটি সৈনিক, যাদেরকে অত্যন্ত মদ খাওয়ানো হয়েছিল, সেই ড্রাঙ্ক দুটো সৈনিকের গায়েতে সেই ডানকানের রক্তটাকে পুছে দিচ্ছে, ছুরির রক্তটা পুছে দিচ্ছে। যাই হোক, পরের দিন সবাই জানতে পেরে গেছে ডানকান মারা গেছে। এবং তারা, যদিও ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ দেখাতে চাইছে যে ওই সৈন্য দুটি ডানকানকে হত্যা করেছে, কিন্তু কোনো লোকই সেটা বিশ্বাস করছে না। আমরা দেখছি ডানকানের বড় ছেলে ম্যালকম সে ইংল্যান্ডে পালিয়ে যাচ্ছে, কারণ সে বুঝতে পেরেছে যে ম্যাকবেথই হত্যা করেছে তার বাবাকে এবং যদি তারা থাকে ম্যাকবেথ তাদেরকেও হত্যা করবে। তাই আমরা দেখছি ম্যালকম পালিয়ে যাচ্ছে ইংল্যান্ডে এবং তার ডানকানের ছোটো ছেলে ডোনাল্ড বেন সে আয়ারল্যান্ডে পালিয়ে যাচ্ছে। তা যাই হোক, এরপরে এই ছেলেরাও নেই, ডানকানও মারা গেছে। ম্যাকবেথ ন্যাচারালি কিং অফ স্কটল্যান্ড হলো, মানে ম্যাকবেথ স্কটল্যান্ডের সিংহাসন দখল করলো এবং উইজদের ভবিষ্যৎবাণী সফল হলো, ম্যাকবেথ কিং অফ স্কটল্যান্ডও হয়ে গেল। ম্যাকবেথকে যেমন ডাইনিরা ভবিষ্যৎবাণী করেছিল যে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হবে, আমরা দেখেছি ব্যাংককেও এই ডাইনিরা বলেছিল যে তুমি নিজে রাজা হবে না, কিন্তু তোমার সন্তানরা স্কটল্যান্ডের রাজা হবে। তা এখন ম্যাকবেথ এই রাজা হয়েছে, মানে উইজরা যা যা ভবিষ্যৎবাণী করেছিল ম্যাকবেথের জীবনে সেগুলো মিলে গেছে। এখন ম্যাকবেথ ভাবছে যে আমি এত পরিশ্রম করে রাজা হলাম, কিন্তু উইজদের সব কথাই যেহেতু সত্যি হচ্ছে, তাহলে মানে আমার সন্তানরা স্কটল্যান্ডের রাজা হবে না।
ব্যাঙ্কোর সন্তানরাই স্কটল্যান্ডের রাজা হবে, তাহলে আমাদের এই পরিশ্রমটা বৃথা গেল। সেই জন্য ম্যাকবেথ স্থির করলো যে সে ব্যাঙ্কো, যার সবথেকে তার ঘনিষ্ঠ বন্ধু, তাকে এবং তার সন্তান ফ্লুয়েন্সকে ম্যাকবেথ হত্যা করবে। এবং আমরা দেখছি একটা ফেমাস ব্যানকোয়েট সিন, খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে ম্যাকবেথ রাজা হয়েছে, সেই রাজা হওয়ার যে অনুষ্ঠান সেটি আয়োজন করা হয়েছে এবং সেখানে সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। এবং ম্যাকবেথ কিছু হায়ার্ড অ্যাসাসিন, মানে অর্থের বিনিময়ে যারা খুন করে সেরকম কিছু লোক নিয়োগ করেছে ব্যাঙ্কো এবং তার সন্তান ফ্লুয়েন্সকে হত্যা করার জন্য। ব্যাঙ্কো এবং ফ্লুয়েন্স যখন এই ব্যাঙ্কোয়েটে যোগ দেওয়ার জন্য আসছিল, আমরা দেখছি এই হায়ার্ড অ্যাসাসিনরা তাদেরকে অ্যাটাক করছে এবং ব্যাঙ্কোকে তারা মেরে ফেলছে, কিন্তু ফ্লুয়েন্স পালিয়ে যাচ্ছে। ব্যাঙ্কোয়েট সিনেতে আমরা দেখব ম্যাকবেথ ব্যাঙ্কোর ভূত দেখবে, মানে ম্যাকবেথ বলবে যে কোথায় ব্যাঙ্কো, কোথায় ব্যাঙ্কো, সে আজকে নেই কেন, মানে ব্যাঙ্কোকে দোষী দেখানোর একটা চেষ্টা ম্যাকবেথ করবে। কিন্তু হঠাৎ দেখা যাবে, এটার ফেমাস ব্যাঙ্কোয়েট সিন, যে ব্যাঙ্কোর ভূত, সে ব্যাঙ্কো তো মরে গেছে, ব্যাঙ্কোর ভূত ম্যাকবেথের ওই চেয়ারের পাশে এসে বসবে এবং তাকে দেখে ম্যাকবেথ ভাবতে পারেনি যে ব্যাঙ্কোর ভূত তাকে দর্শন দেবে। ইনফ্যাক্ট কেউ দেখতে পাচ্ছে না, এটা ম্যাকবেথের হিটেড মাইন্ড, ম্যাকবেথই তার মনের মধ্যে সেই ব্যাঙ্কোর ভূত জন্ম নিয়েছে এবং সেই ভূত দেখে ম্যাকবেথ আমরা দেখছি অনেক কিছু প্রকাশ করে ফেলছে, যে ঘটনাগুলো ম্যাকবেথ গোপন রেখেছিল, লেডি ম্যাকবেথ এবং ম্যাকবেথ গোপন রেখেছিল, যেমন ডানকানের হত্যা, ব্যাঙ্কোর হত্যা, এইগুলো সবই দেখছি ধীরে ধীরে প্রকাশিত হয়ে পড়ছে। যাই হোক, লেডি ম্যাকবেথ উপস্থিত বুদ্ধি দ্বারা তাড়াতাড়ি ব্যাঙ্কোয়েটটাকে শেষ করে দেয় এবং তারপরে ম্যাকবেথকে নিয়ে তারা চলে যায়। এরপরে আমরা দেখছি ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ আবার সেই ডাইনিদের সঙ্গে একবার দেখা করতে যায়, কারণ ম্যাকবেথের এখন জানার খুব ইচ্ছা যে ব্যাঙ্কোর ছেলে কোথায় পালিয়ে গেছে, বা ম্যাকবেথের জীবনে পরবর্তী ক্ষেত্রে কী ঘটনা ঘটবে। ঠিক আছে, তাদের যে ভবিষ্যৎবাণীগুলো তারা করেছিল সেগুলো তো মিলে গেছে ম্যাকবেথের জীবনে, নতুন কোনো ভবিষ্যৎবাণী করে কিনা। যাই হোক, ম্যাকবেথের খুব জেদাজেদিতে আমরা দেখছি এই উইচরা তাদের যে প্রভু, মানে স্পিরিটস বা আত্মা, তাদেরকে ডাকছে এবং 3টে আত্মা ম্যাকবেথের সঙ্গে দেখা করছে। প্রথম আত্মা তাকে বলছে, ম্যাকবেথকে বলছে, বি অ্যাওয়ার অফ থেন অফ ফাইভ, ফাইভের রাজার কাছ থেকে সাবধানে থাকো। ফাইভ বলে একটা জায়গা, সেখানে রাজা হচ্ছে, যিনি রাজা আছেন তার নাম হচ্ছে ম্যাকডাফ, তার সম্পর্কে ম্যাকবেথকে সাবধান করা হচ্ছে যে ম্যাকডাফের কাছ থেকে সাবধানে থাকো। তার কারণ ম্যাকডাফও ম্যাকবেথের মতোই বীর এবং ম্যাকডাফও রাজার খুব অনুগত ছিল। কাজেই রাজা মারা গেছে, কাজেই ম্যাকডাফ এখন মোটামুটি বিদ্রোহ করার জন্য চেষ্টা করছে। কাজেই ফাইভ বা কিং অফ ফাইভের কাছ থেকে সাবধানে থাকো, মানে ম্যাকডাফের কাছ থেকে ম্যাকবেথকে সাবধানে থাকতে বলা হচ্ছে। দ্বিতীয় স্পিরিট সে বলছে যে ম্যাকবেথের কোনো ভয় নেই, কারণ যে মানুষ মাতৃগর্ভে জন্মেছে সে মানুষ কোনোদিনই ম্যাকবেথের কোনো ক্ষতি করতে পারবে না, মানে মাতৃ জঠরে জন্মানো মানুষ ম্যাকবেথের কোনো ক্ষতি করতে পারবে না। এবং তৃতীয় স্পিরিট বলছে যে যতদিন না বীরনাম বলে একটা জঙ্গল আছে, সেই বীরনামের জঙ্গল ডানসিনেন পাহাড়ে, ডানসিনেন বলে একটা পাহাড় ওই স্কটল্যান্ডের, বীরনামের জঙ্গল যতদিন না ডানসিনেন পাহাড় পর্যন্ত আসছে ততদিন ম্যাকবেথের জীবনে কোনোদিনই কোনো বিপদ হবে না। ন্যাচারালি ম্যাকবেথ খুব আনন্দ পেয়েছে এই কথা শুনে। এক নম্বর কথা, যে মাতৃ জঠরে জন্মানো কোনো লোকের দ্বারা ম্যাকবেথ নিহত হবে না, এটা হলো প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে বীরনাম উড, মানে একটা জঙ্গল একটা পাহাড়ে উঠে চলে আসবে, এরকম ঘটনাও কোনোদিন হয়নি, কোনোদিন হবেও না। কাজে ম্যাকবেথ খুব কনফিডেন্ট যে তার জীবনে কোনো রকম আর ক্ষতি বা ঝুঁকি কিছু নাই। যাই হোক, যখন সে ওই উইচদের কাছ থেকে ফিরে আসছে তখন সে জানতে পারে যে একটা বিপদের কথা জানিয়েছিল, যে বিয়ার অফ দ্য থেন অফ ফাইভ, ফাইভের রাজার কাছ থেকে সাবধানে থাকো। তা ম্যাকবেথ যেই না এই উইচদের কাছ থেকে ফিরে আসে, সে জানতে পারে ফাইভের রাজা ম্যাকডাফ সে ইংল্যান্ডে পালিয়েছে, যে ইংল্যান্ডে ম্যালকম, মানে এই ডানকানের বড় ছেলে ম্যালকম ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডে একটা দল তৈরি করেছে, যে দল বা সৈন্যদল ম্যাকবেথকে তার সিংহাসন থেকে উৎখাত করে আসল যে সিংহাসনের অধিকারী সেই ম্যালকমকে সিংহাসনে বসাবে। এবং আমরা দেখছি ম্যাকডাফও সেই দলে যোগ দেওয়ার জন্য সেও পালিয়ে গেছে। কিন্তু ম্যাকবেথ রেগে ম্যাকডাফের স্ত্রী এবং তার সন্তানরা
তাদের ওই বাড়িতে ছিল তাদেরকে আমরা দেখি ম্যাকবেথ হত্যা করছে। এর ফলে আমরা দেখছি প্রজারা ম্যাকবেথের উপরে খুবই অসন্তুষ্ট হচ্ছে, কিন্তু তাতে ম্যাকবেথের কিছু আসে যায় না, কারণ ম্যাকবেথ উইচদের বা এই ডাইনিদের ভবিষ্যৎবাণী দ্বারা বলীয়ান। বেশ কিছুদিন পরে একদিন আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে লেডি ম্যাকবেথ তার একটা সমনাম্বুলিজম বা স্লিপ ওয়াকিং, বিখ্যাত স্লিপ ওয়াকিং সিনও আছে, সে ঘুমের মধ্যে চলাফেরা করে, তার কারণ তার আর ঠিকমতো ঘুম হয় না, কারণ সে এবং তার স্বামী একটা হিনিয়াস ক্রাইম করেছে। সেই যন্ত্রণায় লেডি ম্যাকবেথ ঠিকমতো ঘুম হয় না এবং আমরা দেখছি লেডি ম্যাকবেথ একদিন নিজেই সুসাইড করে। এবং এই লেডি ম্যাকবেথ যখন সুসাইড করে, ম্যাকবেথ এই গোটা পৃথিবীতে খুব একা হয়ে যায়, তার আর কোনো বন্ধুবান্ধব কেউ নাই। এবং সেরকমই একটা সময়ে হঠাৎ একদিন একটা মেসেঞ্জার বা দূত ছুটতে ছুটতে এসে ম্যাকবেথকে জানায় যে বিনাম জঙ্গল সে ডানসিনেন পাহাড়ের দিকে এগিয়ে আসছে, যেটা শুনে ম্যাকবেথ খুব ভীত হয়ে যায় এবং ম্যাকবেথ এই মেসেঞ্জারকে বলে যে যদি ভুল হয় তোমাকে আমি হত্যা করব, তার কারণ কখনো কোনো জঙ্গল কোনো পাহাড়ের দিকে এগিয়ে আসতে পারে না। এবং ম্যাকবেথ দেখে সত্যিই বিনাম জঙ্গলটা ডানসিনেন পাহাড়ের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আসলে ব্যাপারটা হচ্ছে ম্যালকম ম্যাকবেথের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং যখন ম্যালকম তার সৈন্যদল নিয়ে ম্যাকবেথের প্রাসাদের দিকে আসছে, তখন সামনে বিনাম জঙ্গলটা পড়েছে এবং সে প্রত্যেকটি সৈন্যকে বলেছে যে এই জঙ্গল থেকে একটি করে ডাল কেটে নিজেদেরকে গার্ড করে রাখতে, যাতে ম্যাকবেথের সৈন্যদলের পক্ষে তারা কতজন আছে সেটা জানা সম্ভব না হয়। তার ফলে আমরা দেখছি যে এই বিনাম উটটা মানে এই জঙ্গলটা ধীরে ধীরে ম্যাকবেথের প্রাসাদ এবং প্রাসাদের পাশে যে ডানসিনেন পাহাড় তার দিকে এগিয়ে আসছে। মানে এই উইচদের কথাগুলো হচ্ছে ইকুইভোকাল মানে হচ্ছে দ্বৈত কথা, মানে উপরে শুনে একরকম মনে হচ্ছে কিন্তু ভেতরে মানে একরকম। এরা বলেছিল যে কোনোদিনই যতদিন না বিনাম উট ডানসিনেনের কাছে আসবে, ডানসিনেন পাহাড়ের কাছে আসবে, ততদিন ম্যাকবেথের কোনো ক্ষতি হবে না। কিন্তু এটা তারা কোনোদিনই বলেনি যে বিনাম উটের ডাল কেটে ডানসিনেন পাহাড়ের দিকে নিয়ে আসা যাবে। যাই হোক, আমরা দেখছি ম্যালকম এবং ম্যাকডাফের যৌথ সৈন্যদল ম্যাকবেথকে আক্রমণ করছে, মানে ম্যাকবেথের প্রাসাদ আক্রমণ করছে। এবং যখন ম্যাকবেথের সঙ্গে ম্যাকডাফের যুদ্ধ হবে, তখন ম্যাকডাফকে বলবে যে তোমার পক্ষে আমাকে কখনো মারা সম্ভব না, কারণ আমাকে ডাইনিরা বলেছে যে মাতৃগর্ভে জাত কারোর দ্বারা আমার হত্যা হবে না। তখন ম্যাকডাফ বলছে যে সে আনটাইমলি তার মায়ের জঠর থেকে তাকে বের করানো হয়েছে, মানে তার মাতৃজঠর থেকে তাকে অনেক আগেই বের করে আনা হয়েছে, কাজেই সে স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ শিশু না, তাকে আগেই মাতৃজঠর থেকে পেট ছিঁড়ে তাকে বের করে আনা হয়েছে। কাজেই ম্যাকডাফের হাতে এবার ম্যাকবেথ বুঝতে পারছি যে এই উইচরা, এই ডাইনিরা তাকে বিভিন্ন বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে তার মধ্যে একটা অ্যাম্বিশনের জন্ম দিয়েছিল, যে অ্যাম্বিশনটা তার জীবনেই পতনের কারণ। এবং আমরা দেখছি লাস্টে ম্যাকডাফের সঙ্গে যুদ্ধে ম্যাকবেথ হেরে যাচ্ছে এবং ম্যাকবেথের গলা কেটে ম্যালকমকে সেটা প্রেজেন্ট করছে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি ম্যালকম আবার স্কটল্যান্ডের রাজা হচ্ছে। এখানেতেই গল্পটি মানে নাটকটা শেষ। এটাতে একটা প্রচণ্ড করুণ রস জন্ম হয় একটা ভালো লোকের, একটা মানে ম্যাকবেথ প্রথম জীবনে একজন বিখ্যাত যোদ্ধা এবং খুব ভালো মনের একটা মানুষ, কিন্তু তার ট্র্যাজিক ফ্ল কী, তার দোষ কী, সে এই কিছু উইচ এবং তার স্ত্রী এদের কথা শুনে তার মধ্যে একটা অ্যাম্বিশন, একটা উচ্চাকাঙ্ক্ষা জন্ম নেয় এবং সেই উচ্চাকাঙ্ক্ষা তার পতনের কারণ। কাজেই ম্যাকবেথ একটা অত্যন্ত সুন্দর ট্র্যাজেডি এবং এখানেতে ম্যাকবেথ হচ্ছে ট্র্যাজিক হিরো এবং এইটা হচ্ছে ট্র্যাজেডি অফ অ্যাম্বিশন, একটা উচ্চাকাঙ্ক্ষার করুণ পরিণতি এই নাটকটির মাধ্যমে উইলিয়াম শেক্সপিয়ার আমাদেরকে দেখিয়েছে। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ হলো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে 60-70টা এমসিকিউর একটা শিট আমি দিয়ে দেব, তোমরা সেই ডেসক্রিপশন বক্স থেকে সেই এমসিকিউগুলোকে দেখে নিতে পারো বা ডাউনলোড করে নিতে পারো, তোমাদের কাজেই লাগবে, ডাউনলোডই করে নিও। যদি কিছু বুঝতে অসুবিধা হয় উইদাউট এনি হেজিটেশন আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি হয়তো 30-35টা এমসিকিউ দিয়ে দিতে পারতাম, হয়তো তার মধ্যেই পড়তো,
কিন্তু বিভিন্ন স্কুলে বিভিন্ন মাস্টারমশাইরা করবেন এবং এইটা সব মাস্টারমশাইদেরই খুব পছন্দের একটা বিষয় এবং এখান থেকে কয়েক হাজার প্রশ্ন তৈরি করা যায়। আমি খুব অল্পই দিয়েছি এবং যেগুলো দিয়েছি দেখবে খুবই সোজা, মানে বেশিরভাগেরই উত্তর হবে ম্যাকবেথ বা লেডি ম্যাকবেথ, কাজেই বুঝতে খালি প্রশ্নগুলোকে একটু জেনে যাও। ওকে, আর ভালো করে দেখো এবং যদি তোমাদের এরকম ভিডিও ওথেলো এবং অ্যাজ ইউ লাইক এটের উপরে মানে জাস্ট একটু জিস্ট বলে কিছু এমসিকিউ দেওয়া, মানে যেগুলো প্রবাবল এমসিকিউ, এরকম ভিডিও যদি তোমাদের লাগে, মানে কারণ সময় তো বেশি নাই, যদি লাগে তাহলে আমাকে জানিও, আমি তাহলে অবশ্যই সেই দুটোরও ভিডিও করে তোমাদের দিয়ে দেবো। ওকে, কিন্তু আমাকে জানিও, মানে তোমাদের যদি এই ভিডিওটা কাজে লাগে তবেই আমি ওই দুটো ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি দেবো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।